আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পরে বিস্তারিত। আমরাও কার্ড এনেছি, লাল কার্ড, নাসির উদ্দিন পাটোয়ারি। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে, শারজিসকে নীলা ইসরাফিল। কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২০ শিশু। আরও জানিয়ে দিব, এক চোখে দৃষ্টি হারিয়েছেন ইমরান খান। গাঁজা সেবন না করলে নাসির উদ্দিন পাটোয়ারি হওয়া যায় না, রাশেদ খান। সর্বশেষ থাকছে, অবশেষে জামিন পেলেন নাবালক ৩ সন্তানের সেই মা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন প্রকল্প এসেছে, খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমরা সূচনা করেছি, আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এগুলো যখন ব্যর্থ হবে, আমরা তখন লাল কার্ড দেখাব। বুধবার ১৩ই মে রাজধানীতে এনসিপি আয়োজিত ধান কেনার মরশুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার, সংকট ও উত্তরণের পথ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এনসিপি নেতা আরও বললেন, সরকার থেকে অ্যাকশন প্ল্যান চাচ্ছি, যেখানে কৃষকের বাস্তুভিটা থেকে শুরু করে সবকিছুর নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইউনিয়ন ভিত্তিক গুদামঘর চালু করতে হবে। নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেন, নির্বাচনের আগে এই সরকার ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, তাই এত বড় বড় ইস্যু গেলেও তাদের পক্ষ থেকে কোনো শক্ত প্রতিবাদ দেখা যায়নি। ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে, শারজিসকে নীলা ইসরাফিল। জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা শারজিস আলমকে ঘিরে উন্মুক্ত বার্তা প্রকাশ করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার ১৩ মে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা শেয়ার করেন। তার ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল। প্রিয় শারজিস আলম, তোরা এখন বিরোধী দলে আছিস, কিন্তু মনে রাখিস, বিরোধী দল হিসেবেও তোদেরকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে। বাস্তবতা মেনে নাও, রাজনীতিতে অবস্থান বদলায়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা। বিরোধী দলে আছিস, এটাই বিশাল ব্যাপার, কিন্তু জনগণের আস্থা অর্জন করাই এখন তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা। বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে, কিন্তু তোরা থাকবি কি থাকবি না সেটা নিয়ে চিন্তা কর। তোমরা রাজনৈতিকভাবে কতটা টিকে থাকতে পারবা সেই প্রশ্নের উত্তর দিতে হবে এখনই, কারণ জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি টেকে না। সময়ের সংকেত স্পষ্ট, জনগণ দেখছে, বিচার করছে এবং মনে রাখছে। রাজনৈতিক উত্থান যেমন বাস্তব, পতনও তেমন বাস্তব, আর সেই হিসেব শেষ পর্যন্ত জনগণই মেলায়। তোদের পতনের কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়েছে, এখন শুধু তার ধ্বনি আরও স্পষ্ট শোনা যাচ্ছে। প্রতিটি ভুল সিদ্ধান্ত, প্রতিটি বিভ্রান্তিকর অবস্থান সেই পতনকে আরও ত্বরান্বিত করছে। এখন হুঁশিয়ার হওয়ার সময়। আত্মসমালোচনা করুন, জনগণের কাছে জবাব দিন এবং মনে রাখুন, বাংলাদেশের রাজনীতিতে শেষ শব্দ ক্ষমতা নয়, জনগণই বলে। ইত্তেফাক, MAM। কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২০ শিশু। ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশু বিশেষ ট্র্যাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। বুধবার ১৩ই মে বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বেনাপল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফিরে আসা শিশুদের মধ্যে ১৩ জন মেয়ে ও ৭ জন ছেলে রয়েছে। তারা বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অধিকাংশ শিশু তাদের মা-বাবার সঙ্গে ভারতে অবস্থান করছিল এবং পরে কারাগারে যায়। শিশুদের সাজা শেষ হলেও তাদের মা-বাবার সাজা এখনও শেষ হয়নি, ফলে তাদের বাবা-মা বর্তমানে ভারতের বিভিন্ন কারাগারে রয়েছেন। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধ পথে তারা মা-বাবার সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যায়। সেখানে তাদের মা-বাবা বাসাবাড়ি ও মাঠে কাজ করতেন। ২০২৪ সালের প্রথম দিকে তারা যশোরের বেনাপল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে পাঠান।
সাজা শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থার আবেদনের পর শিশুদের পশ্চিমবঙ্গের কিশলয়া, সুরকন্যাসহ 7টি শেল্টার হোমে রাখা হয়। পরে ভারতের কলকাতা উপ হাইকমিশন থেকে ইস্যুকৃত বিশেষ ট্রাভেল পারমিট এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের এক্সিট পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। উভয় দেশের বিজিবি, বিএসএফ, পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। বেনাপোল পোর্ট চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক তদন্ত সৈয়দ মুর্তজা আলী জানান, দেশে ফেরা শিশুদের ট্রাভেল পারমিট সহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও যশোর রাইটস নামের 3টি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। এর ফলে তিনি এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা। বুধবার ১৩ই মে ইসলামাবাদের সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। রাজা অভিযোগ করেন, ইমরান খান বর্তমানে কারাগারে গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এবং গত ১০০০ দিন ধরে তাকে মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে বন্দী করে রাখা হয়েছে। পিটিআই নেতার এই দাবি এমন এক সময়ে এলো যার মাত্র কয়েকদিন আগে গত ২৮শে এপ্রিল পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে ইমরান খানের চোখে চতুর্থবারের মতো ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন দেয়া হয়েছিল। এর আগে সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে ইমরান খান সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন নামক চোখের একটি জটিল সমস্যায় ভুগছেন। এই রোগে চোখের রেটিনা থেকে রক্ত সঞ্চালনকারী প্রধান শিরাটি অবরুদ্ধ হয়ে পড়ে, যা সাধারণত উচ্চ রক্তচাপ বা হৃদরোগ জাতীয় সমস্যার সাথে সম্পৃক্ত। সংবাদ সম্মেলনে সালমান আকরাম রাজা আরও অভিযোগ করেন, কারাগারের ভেতরে ন্যায় বিচারের সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির সাথে দেখা করার সুযোগ অত্যন্ত সীমিত করে দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনীয় আইনি নথিপত্রে স্বাক্ষর করার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হচ্ছে। রাজা দাবি করেন, ইমরান খানের বোনদেরও তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং শুধুমাত্র সরকারের পছন্দমতো কিছু নির্দিষ্ট ব্যক্তিকেই তার সাথে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক ও জায়িক বিচার্য পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পিটিআই নেতা বলেন, বর্তমানে পাকিস্তানে ব্রিটিশ আমলের চেয়েও বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুশরা বিবির বিরুদ্ধে তোষাখানা মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলা সাজানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাজা অভিযোগ করেন, দেশটির বিচার বিভাগকে দুর্বল করে ফেলা হয়েছে এবং স্বাধীনচেতা বিচারকদের শাস্তিস্বরূপ অন্য প্রদেশে বদলি করা হচ্ছে। সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনি লড়াইয়ের সব পথ সংকুচিত হয়ে আসায় পিটিআই এখন জনগণের কাছে এই পরিস্থিতির বিচার নিয়ে যাবে। সূত্র জিও নিউজ। গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। এছাড়াও একজন লোক শিবির থেকে বাম হয় কিভাবে, এমন প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার ১৩ মে সকাল ৯টা ৪৩ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। রাশেদ খান লিখেন, গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। অতীতে সে জামায়াতে ইসলামীকে গালিগালাজ করেছে, এখন জামায়াতের সাথে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে। তিনি লিখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি জামায়াতে ইসলামীকে বলেছে, ১. জামায়াতে ইসলামী ভারতের এক্সটেনশন, ২. সংস্কারের নামে ভণ্ডামি, ৩. মুনাফিকের দল, ৪. ধর্মের নামে চেতনার ব্যবসা, ৫. জামায়াতের মুখে এক অন্তরে আরেক, ৬. জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না,
তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী ইত্যাদি। একটা দল সম্পর্কে এত কিছু বলার পরে আবার সেই দল থেকে নির্বাচন করা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব বলে মনে করেন তিনি। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক লিখেন, আমি এনসিপিকে বলবো দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন, অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে আর এর প্রতিক্রিয়ায় আবোল তাবোল বকছে, না জানি আবার জামায়াতে যোগদান করে এনসিপিকে নিয়ে কি বলা শুরু করে যে এনসিপি জাতির সাথে গাদ্দারি করা শুরু করেছে। জামায়াতে ইসলামী পারেও বটে। রাশিদ খান আরও বলেন, তাদের রাজনীতিকে নিয়ে একের পর এক প্রশ্ন তোলার নাসির উদ্দিন পাটোয়ারি আজকাল তাদের আইডল, কারণ সে এখন রূপ বদলে ফেলে জামায়াতপন্থী হয়েছে। পডকাস্টে বলেও বেড়াচ্ছে সে নাকি শিবিরের সাথী ছিল, অথচ ক্যাম্পাসে দেখেছি সে বাম করে। একজন লোক শিবির থেকে বাম হয় কিভাবে? অবশেষে জামিন পেলেন নাবালক ৩ সন্তানের সেই মা আঁখি খাতুন। বুধবার ১৩ই মে বিকেল ৪টার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগাঁর জেলা কারাগারে বন্দী ছিলেন তিনি। গত মার্চ মাসে মারা যান বাবা। একমাত্র আশ্রয় মাও জেলে। আর জেল গেটে এসে দিনের পর দিন দাঁড়িয়ে থাকে অসহায় শিশু সন্তানরা। সামান্য আইনি সহায়তা দেওয়ার কেউ ছিল না অসহায় ৩ প্রতিবন্ধী সন্তানের মায়ের। এমন সংবাদ প্রচারিত হয় একটি বেসরকারি টেলিভিশনে, যা নজরে এড়ায়নি প্রধানমন্ত্রীর। এরপর সাথে সাথেই বিষয়টি খতিয়ে দেখতে ও অসহায় সেই নারীকে আইনি সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় বিএনপি নেতারা নামেন আইনি লড়াইয়ে। অবশেষে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জামিন পান আঁখি খাতুন। জানা গেছে, গতকাল রাতে মহাদেবপুর উপজেলা বিএনপি সভাপতি রবিউল আলমকে নির্দেশ দেন আইনি সহায়তা দিয়ে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। পরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নাবালক ৩ সন্তানের জননী অসহায় সেই আঁখি খাতুনের জামিনের ব্যবস্থা হয়। জামিনের পর আজই কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। মুক্তির পর তিনি ৩ সন্তানকে বুকে জড়িয়ে নেন তিনি। অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন পর সন্তানদের এভাবে বুকে জড়িয়ে নিয়ে তিনি যেন অন্যরকম এক শক্তির নিঃশ্বাস ফেললেন। একই সাথে তার সন্তানরাও প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগে যেন অন্ধকারে দিশা খুঁজে পেলেন। এ বিষয়ে নওগাঁ জেলা ও দায়রা আদালতের বর্তমান সরকারি কৌঁসুলি পিপি মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমাকে জানানো হয় প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন। ওই নারী যেন আইন অনুযায়ী ন্যায় বিচার ও প্রতিকার পান সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে ও অগ্রগতি জানানো সহ বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এর পরপরই তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। পরে বিষয়টি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রকুনুজ্জামানের নজরে আনা হলে আদালত আসামিপক্ষকে আবেদন দাখিলের নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু জায়েদ মোহাম্মদ রফিকুল আলম রফিক আবেদন উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে ওই নারীকে জামিন মঞ্জুর করেন। তিনি বলেন, ভদ্রমহিলা ইতোমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তিনি এখন আমাদের এখানেও উপস্থিত আছেন। আইন অনুযায়ী তিনি যে প্রতিকার পাওয়ার অধিকারী ছিলেন সেটিই তিনি পেয়েছেন।